ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ চলছে, এরই মধ্যে নতুন যুদ্ধের সূচনা। ইসরায়েল এবং সিরিয়া যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই ইসরায়েল এবং হিজবুল্লাহ, চলছে পাল্টা হামলা এবং যুদ্ধ। এরই মধ্যে আমাদের হাতে এসেছে কিছু ভয়ঙ্কর আন্তর্জাতিক সংবাদ, জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম। এবার সিরিয়ার উপকূলীয় এলাকায় ইসরায়েলি বিমান হামলা। জানিয়ে দিচ্ছি, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে 158 দেশ, মোট ভোট ছিল 193। একই সঙ্গে থাকবে বাফার জোন থেকে সেনা প্রত্যাহার করছে ইসরায়েল। আরো জানিয়ে দিচ্ছি, সিরিয়ায় অনির্দিষ্টকালের জন্য রাজনৈতিক কার্যক্রম স্থগিত করছেন আসাদের দল। এবং সর্বশেষ জানিয়ে দেব, বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না, বলছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রিয় মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী আপডেট পেতে। সিরিয়ার উপকূলীয় এলাকায় ইসরায়েলের বিমান হামলা। এবার সিরিয়ার উপকূলীয় এলাকায় লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। পশ্চিমা অঞ্চলীয় দুই বন্দর নগরী তালিকা তারাতুসের বিভিন্ন অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে তেল আবিব। খবর বিবিসির। ধ্বংস করা হয় অস্ত্রাগারগুলোতে রক্ষিত বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র। শহর দুটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করেও হামলা চালিয়েছে দখলদার বাহিনী। দেইর আজ জোরের আর্মি ক্যাম্প ও সামরিক বিমানবন্দরেও তাণ্ডব চালিয়েছে নেতানিয়াহু সেনারা। বিদ্রোহী যোদ্ধাদের মাত্র 12 দিনের ঝড়ো অভিযানে গত রবিবার 8 ডিসেম্বর বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। আসাদ পালিয়ে মিত্রদেশ রাশিয়ায় আশ্রয় নেন। সর্বশেষ 24 বছর ক্ষমতায় ছিলেন তিনি। এর মাধ্যমে দেশটির 13 বছরের গৃহযুদ্ধ ও আসাদ পরিবারের 6 দশকের স্বৈরশাসনের অবসান হয়। সিরিয়ার রাজনৈতিক পট পরিবর্তনকে মধ্যপ্রাচ্যের মোড় ঘুরিয়ে যাওয়ার ঘটনা হিসেবে দেখা হচ্ছে। আসাদ সরকারের পতনের পর থেকেই সিরিয়ায় ব্যাপক হামলা শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন। সিরিয়ায় প্রায় 500 হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বিধ্বস্ত করা হয় যুদ্ধ জাহাজ, বিমান ঘাঁটি থেকে শুরু করে অনেক গোপন অস্ত্রাগার। এসব হামলায় দেশটির সামরিক বাহিনীর 80% সক্ষমতা নষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে 158টি দেশ। গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবি এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী শিবির সংস্থা UNRW এর কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়ে সর্বক্রমে 2টি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিউ ইয়র্কের স্থানীয় সময় অবিলম্বে নিঃস্বার্থ এবং স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মোট ভোট 193 সদস্যের মধ্যে 158টি ভোট পড়েছে দাবির পক্ষে। অনুপস্থিতি ছিল 13 সদস্য দেশ আর বিপক্ষে পড়েছে 9টি ভোট। স্লোভেনিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত স্যামুয়েল জবোগার সাধারণ পরিষদের বৈঠকে বলছেন, গাজার আর কোনো অস্তিত্ব নেই, এটা ধ্বংস হয়ে গেছে। বেসামরিক মানুষ ক্ষুধা, হতাশা এবং মৃত্যুর মুখোমুখি হচ্ছে। যুদ্ধবিরতির জন্য জোর দাবি জানিয়েছে তিনি। এই যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো কারণ নেই বলে তিনি আখ্যায়িত করেন। আমাদের এখন যুদ্ধবিরতি দরকার, আমাদের এখন জিম্মিদের বাড়িতে নিয়ে আসতে হবে। গাজায় যুদ্ধ বন্ধে বিশ্বের ব্যর্থতার কথা উল্লেখ করে জাতিসংঘের আলজেরিয়ার উপর রাষ্ট্রদূত নাসিমা গাওয়াউ বলেন, ফিলিস্তিনি ট্র্যাজেডির মুখে নীরবতা ও ব্যর্থতার মূল্য অন্তত ভারী, এটি আগামীতে আরো ভারী হবে। এদিকে UNRW এর প্রতি সমর্থন জানিয়ে প্রস্তাবে ইসরায়েলকে আন্তর্জাতিক বাধ্যতাবাধক মানার আহ্বান জানিয়েছে প্রস্তাবটি। এ প্রসঙ্গে ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মানসুর বলেন, গাজায় শিশুদের দুর্দশা ও ভবিষ্যতের অনিশ্চয়তা সারা বিশ্বের বিবেককে নাড়া দিয়ে গেছে।
বাফার জোন থেকে সেনা প্রত্যাহারের জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে ফ্রান্স সিরিয়ার সীমান্ত বরাবর বাফার জোন থেকে সৈন্য প্রত্যাহার করার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন। অন্যদিকে জার্মান এবং স্পেন জেরুজালেমকে তার উত্তর সীমান্তে বর্তমান সংকটকালে সংযম দেখানোর আহ্বান জানায়। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে সিরিয়াকে ইসরায়েলের গোলান হাইটস থেকে আলাদা করা অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। এতে বলা হয়, ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে বিচ্ছিন্ন অঞ্চলে যে কোনো সামরিক মোতায়েন 1974 সালের বিচ্ছিন্নকরণ চুক্তি লঙ্ঘন। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেন, তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে বিদ্রোহীরা পরাস্ত করার পর একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে গোলান মালভূমির সিরিয়া নিয়ন্ত্রিত অংশে অসামরিক অঞ্চল দখল করার জন্য তার সেনাদের নির্দেশ দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, ফ্রান্স ইসরায়েলকে বাফার জোন থেকে সরে যেতে এবং সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার আহ্বান জানিয়েছে। ইসরায়েল সিরিয়া সীমান্তে 235 বর্গ কিলোমিটারের বাফার জোনটি 1974 সালে ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে বিচ্ছিন্নকরণ চুক্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল, যা ইয়ম কিপ্পুর যুদ্ধের সমাপ্তি ঘটায় এবং কয়েক দশক ধরে জাতিসংঘ শান্তিরক্ষীদের দ্বারা পরিচালিত হয়েছে। এই অঞ্চলটি UNDOF নামে পরিচিত এবং জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী দ্বারা টহল দেওয়া হয়। জাতিসংঘ এরই মধ্যে ইসরায়েলকে সতর্ক করে বলেছে, এটি সিরিয়ার সাথে 1973 সালে যুদ্ধের সমাপ্তি 50 বছরের পুরনো চুক্তি লঙ্ঘন। সিরিয়ায় অনির্দিষ্টকালের জন্য রাজনৈতিক কার্যক্রম স্থগিত করেছেন আসাদের দল। সিরিয়ার বিদ্রোহীদের আশ্চর্যজনক অগ্রগতির মুখে গত শনিবার ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন হয়। এমন আবহে ক্ষমতাসীন বাথ পার্টি দেশের অভ্যন্তরে তাদের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে। দলের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, এই স্থগিত দেশ সভা এবং অভ্যন্তরীণ কার্যাবলী সহ দলীয় কার্যক্রমকে প্রভাবিত করবে। আসাদের বিরুদ্ধে গত এক দশকের বেশি সময় ধরে বিদ্রোহীরা বিদ্রোহ করে এসেছে বিদ্রোহী গোষ্ঠীটি। এই সিদ্ধান্তটি অভ্যন্তরীণ অস্থিতিশীলতা এবং আন্তর্জাতিক তদন্ত উভয়ের চাপের প্রতিক্রিয়া হতে পারে, বিশেষ করে সিরিয়ার চলমান অর্থনৈতিক সংগ্রাম এবং দেশব্যাপী গৃহযুদ্ধ প্রভাব সম্পর্কে। সিরিয়ার টানা 5 দশকের বেশি সময় ধরে সিরিয়ায় শাসন করে আসছে আসাদের পরিবার এবং আসাদ। এর মধ্যে 1971 থেকে 2000 সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল আসাদ। 2000 সালে তার মৃত্যু হয়। এরপর ওই বছর ওই ক্ষমতায় অধীনস্থ হন তার ছেলে বাশার আল আসাদ। রাশিয়া পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত টানা 2 যুগ ধরে তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন। দলের সংবাদপত্রের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দলের কেন্দ্রীয় নেতৃত্ব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের দলীয় কাজ ও কার্যকলাপ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাশারের দল। শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না, বলছেন ভারতের বিক্রম মিশ্রি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে শেখ হাসিনা যে বিবৃতি দিচ্ছে তা ভারত সরকার সমর্থন করে না। এটি দুই দেশের পারস্পরিক সম্পর্কে একটি ক্ষুদ্র প্রতিবন্ধক। ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংশোধনীয় স্থানীয় কমিটিকে ব্রিফ করেছেন বিক্রম মিশ্রি। ওই ব্রিফিং এ ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে একথা বলেন তিনি। ভারতের সংবাদ মাধ্যম দা হিন্দুর খবরে এ তথ্য দেওয়া হয়েছে। ব্রিফিং এ বিক্রম মিশ্রি বলেন, ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক একক রাজনৈতিক দলের ভিত্তিতে নয়। এক্ষেত্রে ভারত বাংলাদেশের জনগণকে গুরুত্ব দেয়। তিনি বলেন, শেখ হাসিনা রাজনৈতিক মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম ব্যবহার করেছেন। ভারত সরকার তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ দেয়নি, যা দিয়ে তিনি ভারতীয় ভূখণ্ডে বসে তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে পারেন। এটি তৃতীয় দেশ হস্তক্ষেপ এড়াতে ভারতের ঐতিহ্যবাহী অনুশীলনের অংশ। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, নয়াদিল্লির সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিং এর 2.5 ঘন্টারও বেশি সময় ধরে এই ব্রিফিং চলে। এতে দেশটির 21 থেকে 22 জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিফিং এর সময় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির কাছে ভারতের কয়েকজন সংসদ সদস্য জানতে চেয়েছেন
দিয়েছেন শেখ হাসিনা কোন মর্যাদায় ভারতে অবস্থান করেছেন। এ সময় উপস্থিত সংসদ সদস্যরা প্রশ্নবাণে জর্জরিত করেছেন বিক্রম মিশ্রিকে। সেই জবাবেই বিক্রম মিশ্রি বলেন, শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না।